আজকে আমরা কথা বলবো চন্দ্রমল্লিকা। শীতে যত ফুল রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা ফুল কিন্তু চন্দ্রমল্লিকা। আর চন্দ্রমল্লিকা গাছে যখন হাজার হাজার ফুল পেতে চাইছেন, তখন কিন্তু সেই চন্দ্রমল্লিকাগুলোকে এই সময় থেকে স্টার্ট করে দিতে হবে। আর এই সময় থেকে যদি আপনি চন্দ্রমল্লিকা স্টার্ট না করেন, তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার রেজাল্ট খুব একটা বেশি ভালো হবে না। তবে হ্যাঁ, এবছর আমরা বেশিরভাগই সার্ভে করে দেখেছি যে চন্দ্রমল্লিকা ঘেঁষ মিডিয়াতে যতটাও ভালো হয়, মাটি মিডিয়া পাল্লা দিয়ে খারাপ হয় না, মাটি মিডিয়াও পাল্লা দিয়ে একই রকম হয়ে থাকে। তাই যেহেতু মাটির মিডিয়াটা প্রত্যেকের কাছে অ্যাভারেজ প্রচুর পরিমাণে রয়েছে, তাই ঠিক করেছি এবছর আমরা মাটির মিডিয়াতেই চন্দ্রমল্লিকা করব। আর মাটির মিডিয়াতে চন্দ্রমল্লিকা করার তার প্রথম ধাপ থেকে এ টু জেড সমস্ত কিছু আমরা আপনাদের দেখিয়ে দেবো। সবার প্রথমেই বলে রেখে, আপনার কাছে যদি সেই পুরনো গাছগুলো থাকে, সেই গাছগুলোকে চারায় বসিয়ে দিন। যেহেতু এই সময় একটা ওয়েদার একটু অন্যরকম বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, ঠিক আছে, এই ওয়েদারটাকে কাজে লাগিয়ে দিন। কাজে লাগিয়ে আপনারা আপনাদের গাছগুলিকে কাটিং থেকে চারা তৈরি করে দিন। কাটিং থেকে চারা তৈরি করা এমন কোনো জাদুকরি মন্ত্র নয়, এমন কোনো বাগানই নেই যে এখন কাটিং থেকে চারা তৈরি করতে জানে না, প্রত্যেকেই জানে। আবার আপনি যদি চান যে আপনার গাছগুলো কাটিং থেকে চারা তৈরি না করে শাখার থেকে চারা তৈরি করতে চাবেন, তাহলে সেই পুরনো গাছগুলোর গোড়ার দিকে যান, সেখান থেকে শাখারগুলো তুলে নিতে হয়। বেশি লম্বা শাখা নেবেন না, একটু বেটে টাইপের শাখারগুলোকে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ধরনের গাছগুলোকে আপনাকে চুজ করে নিয়ে আপনাকে বালির মিডিয়া হোক, মাটির মিডিয়া হোক, যে কোনো জায়গায় চন্দ্রমল্লিকাকে বসাতে হবে। চন্দ্রমল্লিকার জন্য সবচেয়ে বেস্ট হয়ে থাকে বালির মিডিয়া। কারণ চন্দ্রমল্লিকা যদি এমনি নর্মাল যদি মাটিতে দেওয়া হয়, তা খুব তাড়াতাড়ি ফাঙ্গাল লিগে পচে যায়। আর বালির মিডিয়াতে দিলে কিন্তু ঠিকঠাক দেয়। তবে হ্যাঁ, বালির মিডিয়াতে যখন আপনি এই চারাগুলোকে বসাবেন, বসানোর পরের কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বাড়িতে যেন কোনো রকমই জলের অভাব না হয়, সবসময় ভিজে জায়গায় থাকে, একটু ছায়াচ্ছন্ন জায়গায় থাকে। এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে, তবেই দেখবেন অনেক বেশি ভালো থাকবে। চারা তৈরির পর আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনার পটিং। প্রথমেই আপনাকে যে কোনো একটা ছোট কাপ বা যে কোনো একটা কিছুতে পটিং করতে হবে, মাটির মিডিয়াতে পটিং করতে হবে। যেমন আমার গাছগুলিতে কাপের মধ্যে পটিং করা রয়েছে, কারণ আমি অনেক আগে এগুলি কাটিং করেছিলাম। চারা অনেক আগে রেডি হয়ে গেছে, পটিংয়ের মধ্যেও অনেক দিন হয়ে গেছে, রয়ে গেছে। আমার সময়টা হয়ে উঠছে না এই সমস্ত গাছগুলিকে পটিং করার। তো এই সমস্ত গাছগুলি কিন্তু অবশ্যই আপনারা পটিং গাছ কিন্তু আপনারা নিয়ে নেবেন। নিয়ে বা নার্সারি থেকে গেলে আপনারা এই সময় অ্যাভেলেবেল হয়তো পেয়ে যাবেন। এই সময়টাতে কিন্তু গাছের দাম একটু বেশি নেবে, তার কারণ এই সময় কিন্তু চন্দ্রমল্লিকার অ্যাভেলেবেল চারা পাওয়া যায় না। আর বাগানের সংখ্যাও খুব কম রয়েছে যারা হাজার হাজার ফুল চাইছে। কারণ এই সময় থেকে বাগান করা এবং চন্দ্রমল্লিকা করার যে একটা মজা, সেই মজাটা কিন্তু শুধুমাত্র ডিসেম্বর মাসে গিয়েই বোঝা যায়। তো যাই হোক, আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাটির মিশ্রণ নিতে হবে। এই ছোটো ছোটো থামপটের চারা আপনার নার্সারি থেকে ক্রয় করবেন, 10-15 টাকার মধ্যে দাম হয়তো নেবে। এখন দামটা একটু বেড়েছে, আগে 10 টাকার মধ্যে পাওয়া যেত, এখন 15 থেকে 20 টাকার মধ্যে আপনাদের দাম নেবে পার পিস। কারণ অনেক গাছ মারা যায়, প্রচুর গাছ বসানোর পর খুব সামান্য গাছই বেঁচে থাকে, ঠিক আছে, তাই এই টাইমে একটু দামটা বেশি বেশি আপনার কাছ থেকে নেবে। তারপরে যে কাজটি করতে হবে আপনাকে সেটা হচ্ছে মাটির মিশ্রণ। দেখুন, আমরা যেহেতু বলেছি এবছর আমরা মাটিতে করবো, তাই মাটি নিয়ে আলোচনা করবো, কিন্তু ঘেঁষেও যেহেতু অনেকে করে, তাই ঘেঁষ নিয়েও আমি বলে দেবো কি করে করবেন। আমি এবছর পার্টিকুলারলি মাটির মিশ্রণই করবো, কারণ আমি গত বছর দুটোতেই করেছি, মাটি এবং ঘেঁষ দুটোতেই করেছি, দুটোই আপনাদের দেখিয়েছি কেমন রেজাল্ট হয়েছে। তো এবছর মাটির মিশ্রণ, যেহেতু মাটির অ্যাভেলেবেল সবার কাছে থাকে, তাই ঘেঁষ দিয়ে ওইসব দেখিয়ে ভুলভাল দেখিয়ে লাভ নেই। তো এখন বিষয়টা হচ্ছে মাটির মিশ্রণে যেটা করবেন সেটা হচ্ছে, আমি এখানটা 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি নিয়ে নিয়েছি। আর ড্রেনেজের জন্য আমি মাটির সঙ্গে কাঠকয়লা মিশিয়ে দিয়েছি, আর তার সঙ্গে সঙ্গে ধানের তুষ মিশিয়ে দিয়েছি। আর যে মিশ্রণটা রয়েছে সেটা তো থাকছেই, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি, আর ড্রেনেজ জল তুষ মিশিয়ে। প্রথম পটিংয়েই কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, একগাদা খাবার, এই সমস্ত কিছু মেশাবেন না। প্রয়োজন পড়লে আপনি সেখানে একটু নিমখোল দিতে পারেন, তাহলে মাটি যে সমস্ত দূষিত পিঁপড়ে বা বিভিন্ন ধরনের যেগুলি থাকে সেগুলো হয়তো দূর হতে পারে। করার পরে সবার প্রথমে ছোট 3 ইঞ্চি মাপের টবে আপনাকে গাছগুলিকে লাগাতে হবে। 3 ইঞ্চি মাপের টবে গাছগুলি আমার যেমন সাইজে দেখছেন টবের, এই সমস্ত টবের সাইজগুলিতে আপনাকে লাগিয়ে দিতে হবে। লাগানোর জন্য আপনারা মাটির মিশ্রণটাকে যেদিন রেডি করবেন সেদিনই লাগাবেন না, রেডি করে 1-2 দিন একটু রেখে দেবেন, তারপর আপনারা লাগাবেন। লাগানোর পর ওই পটের মধ্যে জল দেবেন, গাছগুলিকে সেট করে রেখে দেবেন। রাখার পরে গাছগুলি 2 থেকে 4 দিন একটু রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর গাছগুলি থাকবে। এই গাছগুলি যখন 7 দিন আপনার এই পটের মধ্যে থাকবে, তখন আপনি ফুল সানলাইটে এই সমস্ত গাছগুলিকে রাখবেন। কোনো রকম কম আলো, 2 ঘন্টা 1 ঘন্টা ওরকম নয়, যার যেখানে যতক্ষণ সর্বোচ্চ, যার ছাদে যেখানে সবচেয়ে বেশি রোদ লাগে, সেখানে এই গাছটিকে আপনাকে রেখে দিতে হবে। আপনি যখন এই গাছটিকে সেখানে রেখে দেবেন, তারপরে আসে আপনার খাবার। দেখুন, মাটিতে গাছ করুন আর যেখানেই গাছ করুন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে চন্দ্রমল্লিকার জন্য যতটা পরিমাণ সম্ভব জৈব খাবারটাকে একটু অ্যাভয়েড করার। কারণ জৈব খাবার গাছের গোড়ায় দেওয়া মানেই কিন্তু মাটিতে জল ধরা, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই আপনারা যেভাবে ঘেঁষে করেন রাসায়নিক খাবার দিয়ে, ঠিক একই প্রসেসে মাটিতেও হয় রাসায়নিক খাবার দিয়ে, আর কিচ্ছু লাগে না। জাস্ট একটা খাবারই আপনারা ক্রয় করবেন, সেটা হচ্ছে এনপিকে 15-15-15, বাজারে সুফলা নামে পরিচিত এই খাবারটি। 1 কিলো খাবার নিলে আপনার পুরো ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবে।
খুব অল্প পরিমাণ লাগে, দাম খুব বেশি হলে 35 থেকে 40 কি 50, জায়গা বিশেষে দাম হতে পারে, এর বেশি কিন্তু যাবে না চন্দ্রমল্লিকার। ঠিক আছে, এবার এই 7 দিন পর আপনার প্রথম যে ডোজটা দেবেন সেটা হচ্ছে 1 লিটার জল নেবেন আর 2 গ্রাম গোড়াবেন। ঠিক আছে, গুঁড়িয়ে 100 ml করে, প্রথমে 100 ml করে এই সমস্ত গাছগুলিতে ব্যবহার করবেন। একই রকম হতে চললো, 1 মাস 30 দিন 100 ml করে ব্যবহার করবেন, তারপর থেকে একটু পরিমাণটা বাড়াবেন। ঠিক আছে, 2 মাস যখন গাছের বয়স হবে তখন আপনারা অবশ্যই, 2 মাস না হলেও হবে, 45 দিনের পর থেকে আপনারা 200 ml করে ব্যবহার করবেন। ঠিক 60 দিনের মাথায় কিন্তু গাছকে আবার রিপোর্টিং করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মাঝখানে যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হবে। প্রত্যেকটা গাছ প্রথমে যখন গাছ বসিয়ে দেবেন তার ঠিক 15 দিন পর মাথায় দেখবেন গাছটা অনেকটা বেড়ে গেছে, প্রথমে পিঞ্চিং করবেন, তার ভেতর থেকে যে ডালগুলি বেরোবে সেই ডালগুলিকে আবার পিঞ্চিং করবেন। এই পিঞ্চিংটা কিন্তু কন্টিনিউ করবেন। এবার পিঞ্চিংটার মধ্যে ব্যাপার রয়েছে, আপনি কেমন শেপ দেবেন সেই শেপ অনুযায়ী কিন্তু ডালের সাইজগুলো বড় হচ্ছে না ছোট হচ্ছে, সেই শেপটাকে ঠিক রেখে আপনাকে পিঞ্চিং করতে হবে। 60 দিনের মাথায় আপনাকে সেকেন্ড পটিং করতে হবে, যে 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চিতে আপনাকে দিয়ে দিতে হবে। সেখানেও কিন্তু আপনার গাছগুলি অন্তত মাস 2-3 থাকবে। তারপর ঠিক অক্টোবর মাস যখন আসবে তখন আপনাকে ফাইনাল পটিং করে দিতে হবে। এই 3টা পটিং আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনার গাছগুলি দেখার মতো গাছ হবে। তার সঙ্গে সঙ্গে সাপোর্টের ব্যাপার রয়েছে। এবার আছে রোগ পোকামাকড়। চন্দ্রমল্লিকা গাছ মানে রোগ পোকামাকড় ধরবেই। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে সাদা মাছি, অত্যন্ত বাজে একটা পোকা, এটা ধরবেই। গাছ যত খোলামেলা থাকবে, গাছ যত রোদে থাকবে তত ভালো। এই সমস্ত গাছে বৃষ্টির জল যত পড়বে তত ভালো। ঠিক আছে, কিন্তু ড্রেনেজটা ঠিকঠাক নেই, বৃষ্টি পড়ছে শেডে নিয়ে গেলাম। হ্যাঁ, যদি আপনি 10টা গাছ লাগান 1-2টো গাছ হয়তো নষ্ট হতে পারে, সেটা আপনাকে ভেবেই সেইভাবেই আপনাকে গাছ প্রতিস্থাপন করতে হবে। ঠিক আছে, 2-1টা গাছ কাটবে, এটা একদম সত্যি কথা, সে যত বড় বাগানই হোক হবে 2-1টা গাছ নষ্ট হবে। তো 2-1টা গাছ নষ্ট হবে যেন বাকি গাছগুলো নষ্ট হয়ে যাবে এমনটা নয়। যখনই ফাঙ্গালের আক্রমণ হোক, যে কোনো কিছু হোক, আপনার কাছে দুটো জিনিস একদম রেডি রাখতে হবে। যদি মাকড় হয় তাহলে কাকা আপনাকে রেখে দিতে হবে, আর একটা কনফিডার রেখে দিতে হবে। এই দুটো যদি অল্টারনেট করে স্প্রে করতে পারেন তাহলে খুব ভালো হয়ে থাকে, আর কিছুর প্রয়োজন হয় না। যদি এগুলির দাম বেশি হয়ে থাকে তাহলে বাজার চলিত যে কোনো আপনার মাকড়নাশক আর একটা আপনার পোকানাশক, যে কোনো একটা পেস্টিসাইড আপনি নিয়ে নেবেন, সুপার কিলার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা নিয়ে নিতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্টিফাঙ্গাল মাঝে মধ্যে রাখতে পারেন, খুব প্রয়োজন হলে সেটা স্প্রে করবেন, নাহলে নাই। চন্দ্রমল্লিকা অ্যান্টিফাঙ্গাল খুব ভালো কাজ করে না, ভয়ঙ্কর বাজে জিনিস, চন্দ্রমল্লিকাকে অনেকটা নষ্ট করে। অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা মানে গাছের গ্রোথটা থপ করে থামিয়ে দেয়। তো অ্যান্টিফাঙ্গাল চট করে স্প্রে করবেন না, অ্যান্টিফাঙ্গাল খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। নিচের পাতাগুলো যেটা থাকে পুরোনো পাতাগুলো, সেগুলোতে মাঝে মাঝে সমস্যা হয়। সবসময় টবের মাটি থেকে উপরের দিকের অন্তত মিনিমাম 4 ইঞ্চি পাতাগুলোকে ছাড়িয়ে দেবেন, মাটি থেকে পাতার কানেকশনটা যেন ঠিকঠাক না থাকে, দূরত্বটা থাকে একটা, সেটা আপনি বজায় রাখবেন, দেখবেন গাছ আরও অনেক বেশি ভালো থাকে। বিশেষ করে প্রথমে ছোট যখন চারা হয় তখন সবসময় যেন পাতা মাটিতে থাকে। এই জায়গাগুলি একটু প্রথম প্রথম নজরে রাখবেন। যখন একটু গাছ বের উঠবে, পিঞ্চিংয়ের পর ডাল বেরোবে, নিচের পাতাগুলোকে ছেটে দেবেন, ছেটে যাতে মাটির সঙ্গে কানেকশন না থাকে। এই বিষয়গুলিকে আপনি করবেন, দেখবেন আমার কাছে যেমন ফুল গত বছর হয়েছে, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, যেমন দেখেছেন আপনারা আমাদের চ্যানেলে, ঠিক একই রকম ফুল আপনারাও পাবেন। এটা কোনো জাদুকরি টিপস না, এর মধ্যে সিক্রেট খাবার এই খাবার সেরকম কোনো কিচ্ছু নেই, খুব নর্মাল পরিচর্যা করবেন। এখন বিষয় হচ্ছে খাবারটা আমরা কতদিন পর পর দেবো। প্রতি সপ্তাহে আপনাকে খাবারটা দিতে হবে, প্রতি 7 দিনে 1 দিন খাবার দিতে হবে, 15 দিনে 1 দিন আপনাকে কাকা, 15 দিনে 1 দিন আপনাকে কনফিডার। এটা কিন্তু কন্টিনিউ স্প্রে কিন্তু আপনার গাছে ধরুক বা না ধরুক আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। এই জিনিসগুলো যদি আপনি করে দিতে পারেন নিয়মিত, আর যখন প্রচণ্ড তীব্র দাবদাহ হবে, দিন ভালো দেখে গাছগুলিকে মাঝে মধ্যে একটু ঝর্ণা হোক, যে কোনো কিছুতে হোক, স্প্রেয়ার দিয়ে হোক, নিচের পাতাগুলোকে একটু স্পিডে জল দিয়ে, বেশি স্পিডে দেবেন তাহলে ভেঙে চলে যাবে, মোটামুটি একটু স্পিডে জল দিয়ে সমস্ত পাতাগুলোকে একটু স্নান করিয়ে যদি দিতে পারেন তাহলে গাছের অনেক বেশি ভালো হয়। তো এই ছোটো ছোটো কাজগুলি করলেও আপনি সেরা চন্দ্রমল্লিকা করে উঠতে পারেন। আর চন্দ্রমল্লিকার জন্য বেস্ট টাইম কিন্তু এটা চলছে, এটাই কিন্তু সময়। তাই আপনারা যারা যারা করতে চাইছেন খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা স্টার্ট করে দিন।